ভারতীয় উপমহাদেশে স্ত্রীকে বলা হয়ে থাকে স্বামীর অর্ধাঙ্গী বা অর্ধাঙ্গিনী। অর্থাৎ আইডিয়াটা এরকম যে স্ত্রীকে ছাড়া স্বামী সম্পূর্ণ হতে পারে না। এ কারণেই শরীরের অর্ধেকের মতো আসলে জীবনের অর্ধেকটা জুড়ে সে আছে, এরকম একটা ধারণা থেকে এরকম একটা নাম দেওয়া হয়েছে। এখন এই শব্দটা আর শাব্দিক মাহাত্ম্যে যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে কি আসলে ওই স্ত্রী তার স্বামীর জীবনে ঠিক ততটা অর্ধেক জুড়েই থাকে? এরকমই একটা প্রশ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন করেছেন অর্ধাঙ্গী প্রবন্ধে। এবং তিনি আসলে প্রশ্ন শুধু করেনইনি, প্রশ্ন করতে শিখিয়েছেন। মানুষকে চিন্তা করতে শিখিয়েছেন। বিশেষ করে নারীদের মনে এই চিন্তার উদ্রেক করেছেন যে তাকে আসলে অর্ধেকটা জুড়ে যদি থাকতে হয় তাহলে তার কি করা উচিত। এবার চলো দেখি কিভাবে তিনি এই বিষয়টা খুব সুন্দর করে প্রকাশ করেছেন। কোনো রোগের চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। এই অংশে শুরুতেই তিনি বলেছেন যে একটা প্রবন্ধ তিনি এর আগে লিখেছিলেন যার নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি। এই প্রবন্ধে তিনি দেখাতে চেয়েছিলেন নারী জাতির যে অবনতি এবং তাদের যে দুর্দশা, এর পিছনে কারণগুলো কি এবং অনেকটা মেয়েদেরও যে কিছুটা অপূর্ণতা আছে, অযোগ্যতা আছে, সেই বিষয়গুলো তিনি দেখাতে চেয়েছিলেন। এবং ওখানে একটা প্রধান কারণ ছিল দাসত্ব, অর্থাৎ মেয়েদের ভিতরে যে মানসিক দাসত্ব থাকে, যে আমি যখন বাবার বাড়িতে থাকবো তখন বাবা যা বলবে, ভাই যা বলবে সেটাই আমাকে মানতে হবে। স্বামীর বাড়িতে আসলে স্বামীর দাসত্ব মেনে নিতে হবে। বৃদ্ধ বয়সে পুত্রের দাসত্ব মেনে নিতে হবে। তো এই যে একটা মানসিক দাসত্ব, এটা ছিল হচ্ছে নারী জাতির অবনতির প্রধান কারণ। এবং সেই সাথে তিনি প্রথমে যে লাইনটা বলেছেন যে ডাক্তার যখন কোনো রোগের চিকিৎসা করে তখন সেই রোগটা কি অবস্থায় আছে সেটা আগে বিচার করতে হয়। যেমন ধরো ক্যান্সারের চিকিৎসা যখন করতে হয় তখন সেই ক্যান্সারটা কোন স্টেজে আছে এবং রোগীর অবস্থা কতটা খারাপ সেটা আগে নির্ণয় করে তারপরে চিকিৎসা নির্ধারণ করা হয়। সেই ব্যাপারটা তিনি এখানে ব্যবহার করেছেন যে এই যে আমাদের স্ত্রী জাতির অবনতি বা নারীদের পিছিয়ে পড়া, এটা একটা সমাজের রোগ। এবং এই রোগটা চিকিৎসা করতে হলে, এটা থেকে বের হতে হলে এটা কতটা খারাপ অবস্থায় আছে সেটা তিনি আগে দেখাতে চেয়েছিলেন। ঠিক যেমন রোগের খারাপ অবস্থাটা আগে বর্ণনা করতে হয়। এবং সেই খারাপ অবস্থার বর্ণনা করার আগে তিনি তার আগের প্রবন্ধ যে লেখার অভিজ্ঞতা সেটা বলেছেন যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ লেখার পরে বেশ কিছু সমালোচনা ওঠে তার বিরুদ্ধে। তার মধ্যে প্রধান ছিল যে পাঠক পাঠিকারা এরা ভেবে নিল যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হয়তো পর্দা প্রথার বিরোধী, অর্থাৎ তিনি চান না যে মেয়েরা পর্দা করুক বা ঘরে থাকুক, এরকম চান না। তাদের ঘর থেকে বের করতে চাচ্ছেন, তাদের পর্দা ছাড়া করতে চাচ্ছেন, এইরকম একটা সমালোচনার মুখে তিনি পড়েন। এবং এই বিষয়টা তিনি এই প্রবন্ধের শুরুতে একটু ক্লিয়ার করে নিয়েছেন যে এইখানে গোঁড়া পর্দাপ্রিয় ভগ্নীদের অবগতির জন্য দুই একটা কথা বলিয়ে রাখা আবশ্যক বোধ করি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। অবরোধ প্রথা মানে হচ্ছে পর্দা প্রথা। কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই। তিনি বলেই দিয়েছেন যে এখানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যে তিনি পর্দা প্রথার বিরুদ্ধে লেখেন নাই। কারণটা হচ্ছে তিনি সকল নারী জাতির উল্লেখ করেছেন এবং এখানে সেটাই বলেছে যে সকল সমাজের মহিলাগণই কি অবরোধে বন্দিনী থাকেন, অথবা তাহারা পর্দানসীন নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি। অর্থাৎ এই বিষয়গুলো তিনি কিন্তু ওই আগের প্রবন্ধে উল্লেখ করেছেন, সেটাই তিনি এখানে ব্যাখ্যা করেছেন। এবং তিনি খুব ক্লিয়ারলি এখানে বলে দিয়েছেন যে আমি মানসিক দাসত্বের আলোচনা করেছি। অর্থাৎ যে দাসত্বটা মানসিক, এই মানসিক দাসত্ব তৈরি হয় নারীদের ভিতরেই। তারা নিজেরাই এই দাসত্বটা তৈরি করে নেয় বা মেনে নেয়। এটাই হচ্ছে নারী জাতির অবনতির মূল কারণ। মূল কারণটা কিন্তু পর্দা প্রথা নয়। কোনো একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নতুন চালচলন সহিয়া লয়। তাহারই দৃষ্টান্ত স্বরূপ পার্সী মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি। পূর্বে তাহারা ছত্র ব্যবহারের অধিকারিণী ছিলেন না, তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন পার্সী মহিলাদের পর্দামোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? অবশ্য হয় নাই। অর্থাৎ মেয়েদের দাসত্ব এবং স্বাধীনতার সাথে পর্দার যে কোনরূপ সংঘর্ষ নেই, সেটা তিনি এখানে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন ইরানের মহিলাদের দিয়ে। পার্সী হচ্ছে ইরানের অধিবাসী যারা। তো এই ইরানে যেটা হয়েছিল যে একটা সময় ছিল যে পার্সী মহিলারা এতটাই বেশি পর্দার ভিতরে তাদের থাকতে হতো যে তারা ছাতা ব্যবহারেরও অনুমতি পেতেন না। খুব কঠোর ব্যবস্থা ছিল। আর
তিনি যখন এই প্রবন্ধটা লিখছেন, তখন সমাজ অনেক আধুনিক হয়েছে এবং তখন তারা পর্দা থেকে বের হয়েছে এবং তার ভাষায় এটা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছে। কিন্তু তাই বলে কি তারা মানসিক দাসত্ব থেকে মুক্ত হয়েছে? কেন হয়নি? কারণ তারা যখন পর্দার ভিতরে ছিল, সেটাও যেমন পুরুষের ইচ্ছায় ছিল, আবার যখন পর্দা থেকে বের হয়েছে, সেটা পুরুষের ইচ্ছায় বের হয়েছে, নিজের ইচ্ছায় নয়। এই যে নিজের ইচ্ছার অনুপস্থিতি, এইটাই হচ্ছে মানসিক দাসত্ব। যে পুরুষ আমাকে যখন যেভাবে দেখতে চেয়েছে, আমি তখন সেভাবে থেকেছি। নিজের ইচ্ছা মতো থাকিনি, এইটার বিরুদ্ধেই তিনি কথা বলতে চান। এবং সেই সাথে এটাও বলেছেন যে এইরকম আধুনিকতার কোনো অর্থ নেই। যে আধুনিকতা আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে, সেটা পর্দা বিরোধিতা হতে পারে, কিন্তু নিজের স্বাধীনতা হতে পারে না এবং সর্বোপরি সেটা প্রশংসনীয়ও নয়। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতে কৃতসংকল্প হন, তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি? নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও বাতুলতা বই আর কি। অর্থাৎ যখনই সমাজে নতুন কিছু প্রচলন করতে চাওয়া হয়, সমাজ সেটার বিরোধিতা করবেই। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতে গিয়েছিল, সবাই তাকে বলেছিল বাতুল বা পাগল। তো সেরকম নারীরাও যদি নিজের অধিকারের কথা বলতে চায়, তাদের অধিকারটা বুঝে নিতে চায়, সেটাও সমাজের দৃষ্টিতে বলবে যে এটা হচ্ছে পাগলামি। পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন, তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। লোকে কালী, শীতলা প্রভৃতি রাস প্রকৃতির দেবীকে ভয় করে, পূজা করে সত্য। আচ্ছা, এখানে বলা হয়েছে যে পুরুষগণ স্ত্রী জাতিকে যথেষ্ট সম্মান দেয়। আমরা তো আমাদের সাহিত্যে দেখি যে নারীকে দেবী হিসেবে স্থাপন করা হয়েছে, মায়ের পায়ের নিচে বেহেশত স্থাপন করা হয়েছে, মাকে, স্ত্রীকে সম্মানের অতি উচ্চ আসনে বসানো হয়েছে। কিন্তু সেটা শুধু সাহিত্যেই যেন হয়ে থাকে এবং বাস্তবে যেটা কি হয় যে ওই শ্রদ্ধাটা কিন্তু যে নারীটা সংসারে কাজ করছে, সেটা আসলে সেভাবে পায় না। এবং তিনি বলেছেন হিন্দু ধর্মে যেসব দেবীকে শ্রদ্ধা করা হয়, পূজা করা হয়, সেগুলোকে ভয় পেয়ে করা হয়। কিন্তু বাস্তবে নারীদের সাথে তো ওই ভয়ের সম্পর্ক নেই এবং ওই শ্রদ্ধাটা কিন্তু আসলে হয় না বা আসে না বা সমাজও সেখানে শিখায় না। নারীকে শিক্ষা দেবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শরূপে দেখাইয়া থাকেন। সীতা অবশ্যই পর্দানসীন ছিলেন না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়িনী এবং সাহচরী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক সবই। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন, তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধও প্রায় সেইরূপ। তিনি এখানে রাম এবং সীতার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে সীতাকে একটা আদর্শ হিসেবে মানা হয় যে সকল নারীর সীতার মতো সতী সাবিত্রী হওয়া উচিত। কিন্তু সীতার আসলে কি অবস্থা ছিল? তার নিজস্ব কোনো ইচ্ছাশক্তি ছিল না এবং তাকে সবসময় তার স্বামীর সাথেই থাকতে হয়েছে। স্বামী যেভাবে চেয়েছে সেভাবেই করতে হয়েছে। এমনকি শেষ পর্যন্ত স্বামীর ইচ্ছা অনুযায়ী তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। অর্থাৎ তার প্রতি যখন যেভাবে বিশ্বাস করা হয়েছে, অবিশ্বাস করা হয়েছে, সেটা কিন্তু তাকে মেনে নিতে হয়েছে। এই কারণেই সীতাকে একটা দেবীর আসনে বসানো হয়েছে। কিন্তু বাস্তবে নারীরা তো সীতা নয় এবং সেই অর্থে সীতা আসলে রামের হাতের পুতুল ছিলেন। সেটা তিনি এখানে বলেছেন যে বালক যেমন পুতুল হারালে পুতুলের বেদনায় অস্থির হয়ে যায়, সেরকম সীতাকে হরণ করার পরে রামের অবস্থা সেরকম ছিল। ওটা কিন্তু আসলে ভালোবাসা না। যে ভালোবাসাটা একজন মানুষ আশা করে মানুষের কাছ থেকে, সেই ভালোবাসা না। এটা একেবারেই পুতুলের প্রতি বালকের যে অধিকার, সেটার মতো লেগেছে। তার কারণ হচ্ছে হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে আটখানা হইতে পারে, আবার বিনা কারণে রাগ করিয়া পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে, কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা হচ্ছে অচেতন পদার্থ। সীতাকে এখানে পুতুলের সাথে তুলনা করা হয়েছে, আর অচেতন পদার্থ মানে সীতার কোনো বক্তব্য ছিল না, বক্তব্য প্রকাশ করার ক্ষমতা ছিল না। রামচন্দ্র স্বামিত্বের ১৬ আনা পরিচয় দিয়েছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। একটু ব্যঙ্গ করেই তিনি বলেছেন এবং স্বামিত্বটাকে এখানে তিনি নেতিবাচক হিসেবে ব্যবহার করেছেন, যেটা প্রভুত্বের সমার্থক। সেটা কিন্তু কোনো সঙ্গী হিসেবে বা ভালোবাসার অবস্থান থেকে স্বামিত্ব না। এটা একেবারেই মালিক হিসেবে যতটা কর্তৃত্ব ফলাতে পারে, সেখান থেকে তিনি বলেছেন যে এই স্বামিত্বের পূর্ণ ব্যবহার রামচন্দ্র করেছেন এবং সীতার ইচ্ছাশক্তি জীবনে একবারই প্রকাশ পেয়েছে, যখন সে বলেছিল যে আমার স্বামী বনবাসে যাবে, আমিও যাব। এটাই তার একমাত্র ইচ্ছাশক্তির প্রকাশ। আচ্ছা, দেশ কালের নিয়মানুসারে কবির ভাষায় স্বর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি, অর্ধাঙ্গী।
আমরা তাদের গৃহে গৃহিণী, স্মরণে অনুগামিনী, স্মরণে মানে হচ্ছে আশ্রয় বা বাড়ি, সুখ দুঃখে সমভাগিনী, ছায়াতুল্য সহচারী ইত্যাদি। তার মানে তিনি এখানে বলছেন যে ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি যে পুরুষ নারীকে অর্ধাঙ্গী বলে বা এটাই এখন সমাজে প্রচলিত হয়েছে। কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন, তাহা কি কেহ একটু চিন্তাচক্ষে দেখিয়াছেন? আক্ষেপের অথবা প্রভুদের সৌভাগ্যের বিষয় এই যে আমি চিত্রকর নহি, নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়া দেখাইতাম। বলেছেন যে আমাদের অর্ধাঙ্গী বলা হচ্ছে, কিন্তু আমাদের মতো অর্ধাঙ্গী মানে তো শরীরের অর্ধেক অংশ। তো আমাদের মতো অর্ধেক অংশ নিয়ে তাদের পূর্ণ অংশটা কেমন দেখাবে সেটা তিনি বর্ণনা করতে চাচ্ছেন এবং বলছেন যে তাদের সৌভাগ্য যে আমি ছবি আঁকতে পারি না, না হলে আমি এঁকে দেখাতাম যে এই বিকলাঙ্গ মূর্তিটা কেমন দেখায়। এখন কেন এই বিকলাঙ্গ মূর্তিটা বলছে, পরের অংশে খুব সুন্দর করে তিনি ব্যাখ্যা করেছেন। মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে যাহাতে আপনি আপাদমস্তক নিরীক্ষণ করতে পারেন। অর্থাৎ একটা আয়নার সামনে তিনি দাঁড়াতে বলেছেন এবং একজন পুরুষকে কল্পনা করতে বলেছেন যে আপনার দক্ষিণাঙ্গ ভাগ পুরুষ এবং বামাঙ্গ ভাগ স্ত্রী। দক্ষিণ মানে হচ্ছে ডান দিকের অংশ হচ্ছে পুরুষ এবং বাম দিকের অংশটা স্ত্রী। এবং এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া কি দেখতে হবে? আপনার দক্ষিণ বাহু তার মানে ডান হাত দীর্ঘ ৩০ ইঞ্চি এবং স্থূল, বাম বাহু দৈর্ঘ্যে ২৪ ইঞ্চি এবং ক্ষীণ দক্ষিণ চরণে বা ডান পা হচ্ছে দৈর্ঘ্যে ১২ ইঞ্চি আর বাম পা অতিশয় ক্ষুদ্র। এখন কেন এই বাম পা ক্ষুদ্র? কারণ ওই যে নারীদের অবস্থার কথা বর্ণনা করছে যে আপনারা বলছেন যে আমরা হচ্ছে আপনার অর্ধাঙ্গী, শরীরের অর্ধেক অংশ, কিন্তু সমান অধিকারটা তো আমরা পাচ্ছি না এবং আমাদের সমাজের যে খুব নিচু অবস্থা, এই অবস্থা নিয়ে যদি আপনি আমাকে অর্ধাঙ্গী বলেন, তাহলে সম্পূর্ণ শরীরটা একটা বিকলাঙ্গ মনে হবে। কারণ এক পাশটা অনেক উঁচু, স্থূল, পুষ্ট এবং অন্য অংশটা হচ্ছে ক্ষীণ বা রোগাক্রান্ত বা ছোট। তো এভাবে তো আসলে একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। এবং আরো ব্যাখ্যা করে বলেছেন যে কাঁধ যদি একটা উঁচু হয়, একটা নিচু হয়, মাথা তো একদিকে হেলে পড়বে। আবার ২ টা কানের বর্ণনা দিয়েছেন যে দক্ষিণ কর্ণ বা ডান কান হচ্ছে হস্তিকর্ণের ন্যায় বৃহৎ বা হাতির কানের মতো অনেক বড় একটা কান একদিকে, আরেকটা কান হচ্ছে রাসব কর্ণের ন্যায় দীর্ঘ। রাসব মানে হচ্ছে গাধা। অর্থাৎ এক কান হাতির কানের মতো, আরেক কান হচ্ছে গাধার কানের মতো। অর্থাৎ অর্ধাঙ্গ বলা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো অংশের সাথে কোনো অংশের মিল নেই। তাহলে তো এভাবে হচ্ছে না। শুধু বড়, বড় শব্দ দিয়েই বর্ণনা করা হচ্ছে, কিন্তু বাস্তব বিষয়টা একেবারেই আলাদা। এবং আরো একটা উদাহরণ তিনি বলেছেন যে ঠিক আছে এই মূর্তির কথা বাদ দেন। অন্য একটা বিষয়ে বলেছেন যে দ্বিচক্র শকট, অর্থাৎ ২ চাকাওয়ালা গাড়ি, সাইকেল যেরকম ২ চাকা দ্বিচক্র শকট, সেই রকম একটা গাড়ি যদি এরকম হয় যে এক চাকা অনেক বড় এবং আরেকটা চাকা সেই চাকার চেয়ে ছোট, তাহলে কি সেই গাড়ি বেশি দূর যেতে পারবে? যদি গাড়িকে বেশি দূরে যেতে হয় তাহলে অবশ্যই চাকাগুলোকে সমান হতে হবে। অর্থাৎ সমাজকে যদি এগিয়ে যেতে হয়, একটা সংসারকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে নারী এবং পুরুষকে অন্তত পক্ষে কাছাকাছি টাইপের হতে হবে, সমান হতে হবে, সমান অধিকার হতে হবে, যোগ্যতায়ও সমান হতে হবে। অধিকার মানে সবকিছু সমান দিলাম এরকম না। নারীদের দিক থেকেও কিন্তু এগিয়ে আসতে হবে এবং যোগ্যতা বৃদ্ধি করতে হবে। না হলে সেই শকট অধিক দূরে অগ্রসর হতে পারবে না এবং সে কেবল একই স্থানে ঘুরিতে থাকবে এবং একই স্থানটা হচ্ছে গৃহকোণ, অর্থাৎ শুধু এই বাড়ির মধ্যেই ঘুরবে, বের হয়ে আর সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রহিয়াছে। তাহাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। অর্থাৎ সমাজের ব্যবস্থাটাই এরকম যে পুরুষের সুখ দুঃখ একরকম হয়ে গেছে, নারীদের সুখ দুঃখ আরেক রকম হয়ে গেছে। চিন্তা ভাবনাটাই ২ ভাগে ভাগ করেছে। এবং এখানে রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে একটা উদাহরণ দিয়েছেন যে পুরুষটা বলছে যে, "কেন সখী কোণে কাঁদিছ বসিয়া?" সে তার অল্প বয়স্কা স্ত্রীকে জিজ্ঞাসা করছে, "তুমি কাঁদছ কেন?" এবং তার স্ত্রীর ভাষায় তার দুঃখের কারণটা হচ্ছে, "পুষি মেনিটিরে ফেলিয়া এসেছি ঘরে।" অর্থাৎ নারীর দুঃখ যেন ওই বিড়াল ফেলে আসার দুঃখ, এইটাই হচ্ছে তার সবচেয়ে বড় দুঃখ। এটা রবীন্দ্রনাথের কবিতা অনুযায়ী। এবং আবারও যখন বর জিজ্ঞাসা করে, "কি করিছ বনে কুঞ্জ ভবনে?" "খেতেছি বসিয়া টোপা কুল।" আবার বর যখন তাকে জিজ্ঞাসা করে যে, "জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয়? তোমাতরে সখী বলো করিব কি?" তখন তার স্ত্রী বলে, "আরো কুল পারো গোটা ছয়।" অর্থাৎ স্ত্রীর আকাঙ্ক্ষা হচ্ছে এই পর্যন্তই যে আরো কিছু বড়ই পেরে আনো। তার মানে সমাজের নারী সদস্যদের
আশা-আকাঙ্ক্ষা, দুঃখবোধ এগুলো কি এটা যেন সমাজই নির্ধারণ করে দেয় এবং সমাজের ধারণা যেটা সে প্রচার করতে চায়, প্রকাশ করতে চায় যে এইসব ছোটখাটো বিষয়ই হচ্ছে নারীর জগৎ। এর চেয়ে বড় জগৎ সে পেতে পারে না। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে স্বামীর ছায়াতুল্য সহচরী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত। অর্থাৎ সমাজই এরকম একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যে নারীরা সেই সুযোগটা পাচ্ছে না যে পুরুষের সহচরী হতে পারে। তার মানে তিনি আগে যে একটা বিকলাঙ্গ আকৃতির বর্ণনা দিয়েছেন, সেটার দায় কিন্তু নারী পুরুষ আছেই তো, সবারই আছে এবং সমাজেরও আছে। কারণ এই সুযোগটা দিতে হবে যাতে একটা পাশ, শরীরের একটা পাশ আরেকটা পাশের সমান হতে পারে। স্বামী যখন পৃথিবী হতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য মাপেন। অর্থাৎ স্বামী যেখানে নক্ষত্রের দূরত্ব মাপছে, স্ত্রী মাপছে বালিশের কভার। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগৎ বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন, অর্থাৎ মহাকাশ নিয়ে বা বিজ্ঞানের অন্য বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ গবেষণা করছেন একজন স্বামী, তার স্ত্রী কি করছে? রন্ধনশালায় বিচরণ করেন, চাউল-ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। অর্থাৎ তার জগৎটা রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ। বলি জ্যোতির্বিদ্যা মহাশয়, আপনার পার্শ্বে আপনার সহধর্মিণী কই? অর্থাৎ যে অর্ধাঙ্গী বলছেন সেটা শুধু শব্দেই বলছেন, কিন্তু আপনার জীবনে তো আপনার অর্ধাঙ্গী নেই। বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে তথায় পৌঁছিবার পূর্বেই উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন, তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো। একটু খোঁচা দিয়ে বলছেন যে আপনার স্ত্রীও যদি আপনার সাথে গবেষণায় করেন বা সূর্যের কাছাকাছি যান, তাহলে বোধহয় সূর্যের আগুনে সে পুড়ে যাবে। এই কারণে স্ত্রীকে আপনারা গবেষণায় অংশ নিতে দিচ্ছেন না। অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, মেয়ে চর্বচস্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, দু-চারিখানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট। এটা অনেকের মনোভাব, যেটা এখনো হয়তোবা অনেকের মধ্যে আছে যে মেয়েদের অত পড়াশোনার দরকার নেই। মেয়েরা হচ্ছে ঘরের কাজ শিখবে, সেলাই শিখবে, তারপরে রান্নাবান্না শিখবে, তাহলেই যথেষ্ট। আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে। যেহেতু মাতার দোষগুণ লইয়া পুত্রগণ ধরাধামে কণ্ঠস্থ বিদ্যার জোরে এফ.এ, এ.বি.এ পাস হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মায়ের সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। ইদানীংকালে বিজ্ঞান কি বলছে যে একজন মায়ের সন্তান কেমন হবে, তার দৈহিক শক্তি কতটা হবে, মেধা মনন কতটা হবে, সেটা তার মায়ের উপরে নির্ভর করছে। এ কারণে বলছে যে সমাজ হয়তো একরকম বলে মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই, কিন্তু ডাক্তাররা এখন উল্টোটা বলছে। আমার জনৈক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বুঝাচ্ছিলেন। একটা উদাহরণ দিচ্ছে তার বন্ধুর, যে তার ছাত্রকে তিনি কোনটা কোন দিক সেটা শিখাচ্ছিলেন এবং এখানে একটা কৌতুক আছে ছোট, যে শেষে তিনি প্রশ্ন করলেন, যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে এবং বাম হস্ত পূর্বে থাকে, তবে তোমার মুখ কোন দিকে থাকবে? অর্থাৎ ডান হাতটা থাকবে হচ্ছে পশ্চিম দিকে আর বাম হাতটা থাকবে হচ্ছে পূর্ব দিকে। তাহলে মুখটা কোন দিকে থাকবে? স্বাভাবিকভাবেই দক্ষিণ দিকে হওয়ার কথা। কিন্তু এই ছেলে কি উত্তর করল? আমার পশ্চাৎ দিকে, অর্থাৎ পিছনের দিকে। তো এই যে বালকের মাথায় বুদ্ধিশুদ্ধির যথেষ্ট অভাব আছে, এর জন্য তিনি মনে করছেন যে ওই যে সে যে তার মায়ের সাথে থাকে, মা সারাক্ষণ রান্নাঘরে থাকে, মায়ের যথেষ্ট পড়াশোনা করা হয়নি। কাজেই তার বুদ্ধিটা যথেষ্ট গড়ে ওঠে নাই বা মায়ের সাহচর্যে যতটা তার মেধাবী হয়ে ওঠার কথা ছিল সেটা হয়নি। এর কারণটা হচ্ছে মায়েরা শিক্ষিত নয়। যদি শিক্ষিত থাকতো, ছোট, ছোট এসব কমন সেন্স গুলো তার ভিতরে গড়ে উঠত। যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তাহারা দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পালোয়ান দেখতে চান কি? অর্থাৎ অনেকেই তাদের মেয়েরা যে ব্যায়াম করবে এটা একেবারেই অপ্রয়োজনীয় মনে করেন। কিন্তু তারা তাদের দৌহিত্র অর্থাৎ নাতি, মানে মেয়ের ছেলে, তো এদেরকে কিন্তু ঠিকই আবার শক্তিমান দেখতে চায় বা তাদের শরীরের শক্তি দেখতে চায় এবং তাদের এই নাতি যাতে ঘুষি খেয়ে থাপ্পড় মারতে পারে এরকম ইচ্ছাও তারা পোষণ করেন। কিন্তু নাতি কিন্তু এরকম শক্তিমান হবে না যদি তার মেয়েটা রোগা থাকে। সেটাই তিনি পরের লাইনে বলেছেন যে তাহারা সুকুমারী গোলাপলতিকায় কাঁঠাল ফলাইতে চান। অর্থাৎ মেয়েকে বানিয়েছেন গোলাপের লতার মতো নরম কোমল, কিন্তু সেখানে কাঁঠালের মতো শক্ত ফল আশা করছেন। খ্রিস্টিয়ান সমাজে
সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তবু রমণী আপন সত্ত্ব ১৬ আনা ভোগ করিতে পায় না, তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না। স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেক উত্তমার্ধই বা বেটার হাফ তাহাদের অংশীর বা পার্টনারের জীবনে আপন জীবন মিলাইয়া তন্ময়ী হইয়া যান না। স্বামী যখন ঋণ জালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরমে মরিতেছেন, স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করিতেছেন, কারণ তাহাকে কেবল মূর্তিমতী কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে, তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকতে চান। ঋণ দায়রূপ গদ্য অবস্থা তিনি বুঝতে অক্ষম। এবারে তিনি খ্রিস্টান সমাজের উল্লেখ করে বলেছেন যে খ্রিস্টান সমাজ যথেষ্ট অগ্রসর এবং সেখানে স্ত্রীকে অনেক সুবিধা দেওয়া হয় বা শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু সেখানেও মেয়েরা মানসিক দাসত্ব থেকে মুক্তি পায় না এবং এটার জন্য অনেকটা মেয়েরাও দায়ী এবং তারা নিজেরাও কিন্তু দায়িত্ববোধটা অনুভব করে না বা করতে চায় না, যে তাদেরও একটা সংসারের প্রতি দায়িত্ব আছে। যেখানে তাকে সুবিধা দেওয়া হচ্ছে তাকেও তো তার বিনিময়ে কিছু দিতে হবে। এই জিনিসটা ওই মেয়ের ভিতরও তৈরি হয় না। এটাকেও তিনি দাসত্ব বলেছেন এবং সেখানে বলেছেন যে স্বামী যখন ঋণ জালে জড়িত, তখন তো সে অংশগ্রহণ করতে পারে, স্বামীর দুঃখ দূর করার চেষ্টা করতে পারে বা নিজে কাজ করার চেষ্টা করতে পারে। কিন্তু সেটা না করে সে একটা সুন্দর জীবন বেছে নিয়েছে যে সে সেলাই-টেলাই করবে, এটা করেই দিন শেষ এবং সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চায় না। এটাকেই তিনি গদ্য আর পদ্যের রূপকে বলেছেন। যে পদ্য হচ্ছে একটা কবিতার মতো সুন্দর একটা বিষয় তার জীবন হবে। সে নিজে একটা কবিতার মতো বিষয় হবে। কিন্তু গদ্যের মতো বাস্তবিক হবে না। কঠিন কোনো কিছুর সম্মুখীন সে হতে চায় না। এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক। মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক অর্থাৎ ২ জন নারী ১ জন নরের সমতুল্য। এবার তিনি মুসলিম সমাজের কথা বলছেন এবং এখানে যে সম্পত্তি বন্টনের বিষয় আছে সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন যে ছেলে যে অংশটা পায়, নারী পায় হচ্ছে তার অর্ধেক এবং সেখানে যদি ২ টা ভাই আর ১ টা বোন থাকে কোনো পরিবারে, তাহলে সেখানে সব মিলিয়ে হবে ২.৫ জন। সম্পত্তির ভাগটা হবে ২.৫। আপনারা মুহাম্মদী আইনেও দেখতে পাইবেন যে বিধান আছে, পৈতৃক সম্পত্তিতে কন্যা-পুত্রে অর্ধেক ভাগ পাইবে। এই নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ। যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করতে যান, তবে দেখিবেন কার্যত কন্যার ভাগে শূন্য কিংবা যৎসামান্য পড়িতেছে। এটা একেবারেই বাস্তব কথা। সবাই হয়তো এ বিষয়ে দেখে থাকবে বা আরেকটু বড় হলে বুঝবে যে আইন অনুযায়ী যদিও মেয়েদের অর্ধেক সম্পদ দেওয়ার কথা হয়, যে একটা ছেলে যতখানি পাবে তার অর্ধেক পাবে মেয়ে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা দেওয়া হয় না। কারণ কি? সম্পত্তি যখন ভাগ করা হয়, ভাইয়েরা বলে ও তো আসবেই আমাদের বাড়িতে, খাবে-দাবে, একে আবার কেন সম্পত্তি দিতে হবে? আবার বোনেরাও মনে করে যে সম্পত্তি চাইলে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে, আসা যাওয়ার পথটা বন্ধ হয়ে যাবে। কি দরকার এত জটিলতার মুখে গিয়ে? তো অনেক কিছু চিন্তা করে ২ পক্ষই কিন্তু শেষ পর্যন্ত এই সম্পত্তির সুষম বন্টনটা হয় না। আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলব। এটা তো গিয়েছে বস্তুগত সম্পত্তির কথা তিনি বললেন যে এখানে সুষম বন্টন হয় না। এখন অপার্থিব সম্পত্তিটা কি? যেটা বস্তুগত নয়, অর্থাৎ স্নেহ, মমতা, ভালোবাসা, এই বিষয়গুলো কেন সুষম বন্টন হচ্ছে না, সেই বিষয়ে তিনি এখন বলবেন। পিতার স্নেহ, যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি এবং এখানেও যথেষ্ট পক্ষপাতিত্ব করা হয়। ওই যত্ন, স্নেহ, হিতৈষিতার অর্ধেকই কি আমরা পাই? অর্থাৎ যেটা বস্তুগত সম্পদ বন্টনের একটা আইন আছে যে ভাই যতখানি পাবে বোন পাবে তার অর্ধেক। কিন্তু অবস্তুগত যে সম্পদ, পিতার স্নেহ, মমতা, এইগুলোর ক্ষেত্রে তো কোনো আইন নেই এবং ওই অর্ধেকও আমরা সবসময় পাই না। সেটার কিছু উদাহরণ তিনি দিয়েছেন যে পুত্রের সুশিক্ষার জন্য ৪ জন শিক্ষক নিযুক্ত করা হয়ে থাকে। কিন্তু মেয়ের শিক্ষার জন্য কি ২ টা শিক্ষক নিযুক্ত করা হয়? অর্থাৎ সমাজ তো তখন অনেক বেশি পিছিয়ে ছিল। এখন কতটা তোমরা মিলাতে পারবে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে তখনকার সমাজে এটাই চরম বাস্তবতা ছিল যে পুত্রের তুলনায় নারীদের সুযোগ দেওয়া হতই না বলা চলে এবং যেখানে পুত্র ৩ টা পাস করে বিএ পর্যন্ত, সেখানে কন্যা ১.৫ টা পাস করে কি? ১.৫ টা পাস মনে হচ্ছে একটা এন্ট্রান্স পাস যেটা মেট্রিক বা এসএসসি এবং
পরেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা এফএ। এফএ ফেলটাকে তিনি এখানে অর্ধেক বলেছেন। পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয় সংখ্যায় পাওয়াই যায় না। এটা সত্যি যে তখন মেয়েদের কোনো স্কুল ছিল না প্রায়, এবং বেগম রোকেয়াই কিন্তু অনেক মেয়েদের শিক্ষার বিষয়টা এগিয়ে নিয়ে এসেছিলেন তখন। যে স্থলে ভ্রাতা শামস উল ওলামা, সে স্থলে ভগিনী নজম উল ওলামা হইয়াছেন কি? শামসুল ওলামা হচ্ছে জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ। শামস মানে সূর্য, ওলামা হচ্ছে জ্ঞানী। তাহলে ভ্রাতা বা ভাই যেখানে জ্ঞানীদের মধ্যে সূর্য হতে পারে, বোন সেখানে জ্ঞানীদের মধ্যে নক্ষত্র কেন হতে পারে না? নজমুল ওলামা মানে হচ্ছে জ্ঞানীদের মধ্যে যিনি নক্ষত্র। এখানে মেয়েদের বিশেষণ হিসেবে তিনি এটা ব্যবহার করেছেন। তাহাদের অন্তঃপুরে গগনে অসংখ্য নজমুন্নেসা শমসুন্নেসা শোভা পাইতেছেন বটে, কিন্তু আমরা সাহিত্য গগনে নজমুল ওলামা দেখতে পাই। যে ঘরের ভিতরে অনেক নজমুন্নেসা শামসুন্নেসা আছে, মানে মেয়েদের নাম রাখে তারা, এত বড় বড় সুন্দর সুন্দর গালভরা নাম মেয়েদের রাখে, কিন্তু সাহিত্য গগনে আমরা এই উজ্জ্বল তারাগুলো দেখতে চাই, শুধু তাদের ঘরের মধ্যে দেখতে চাই না। আমাদের জন্য এ দেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এইরূপ, প্রথমে আরবীয় বর্ণমালা, অতঃপর কুরআন শরীফ পাঠ, কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় না, কেবল স্মরণশক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করো। অর্থাৎ যদিও কখনো মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয় এবং সেটার সর্বোচ্চ বিষয় হচ্ছে আরবি বর্ণমালা শেখানো এবং কুরআন শরীফ শেখানো, এবং তাও না বুঝে পাঠ করা, এবং বড় জোর দুহিতাকে, দুহিতা মানে হচ্ছে মেয়ে, যে কোনো পিতা যদি কোনো মেয়ের খুব বেশি ভালো চায় তাহলে তিনি কি করেন? হাফেজা করার চেষ্টা করেন। তার মানে কোরআন শরীফ তাকে মুখস্থ করানো হয়, এবং যেটা না বুঝেই কণ্ঠস্থ করানো হয় এবং মুখস্থ করা হয়। এবং যদিও কখনো পারস্য বা উর্দু শেখানো হয়, তখনও এই যে ২-১ টা বই আছে, যেমন বানাতুন নাস বা করিমা ববকশা এবর হালেমা, এই ধরনের কিছু কমন বই আছে, এইগুলো পড়িয়েই শেষ করা হয়। এবং বিয়ের পরে মেয়েরা কি ভাবে যে যাই হোক পড়াশোনা থেকে রক্ষা পাওয়া গেল, অর্থাৎ তারা ওই যে পুস্তক পাঠ করতে তাদের যে অনেক কঠিন লাগে, কারণ সেগুলো সঠিক প্রক্রিয়ায় হয় না। এই কারণে তার ওই বইগুলো পড়তে ভালো লাগে না। বিয়ের পরে সে ভাবে যে বাঁচা গেল, এবং কোনো বালিকা রন্ধন ও সূচিকর্মে সুনিপুণা হয়। রান্না-বান্না, সেলাইয়ে তারা ভালো পারে, এবং বাংলাদেশের মেয়েদের রীতিমতো বঙ্গভাষাও শিক্ষা দেওয়া হয় না। বাংলা ভাষাটাও তাদের শেখানো হয় না। কেউ উর্দু পড়তে পারে কিন্তু কলম ধরতে পারে না, এবং তাদের উন্নতির চরম সীমা হচ্ছে সলমা চুমকির কারুকার্য, অর্থাৎ সেলাই যদি কেউ ভালো করতে পারে সেটাই বলা হয় যে তাদের উন্নতিটা অনেক হয়েছে। যদি ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আপনাদের হিসাব নিকাশ লয়েন যে আপনারা কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করি, পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে, তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন পালন করিয়াছেন। আরবী স্ত্রী জাতির অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকুলের রক্ষকস্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন। তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়েই ক্ষান্ত থাকেন নাই, স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন। তো তিনি বলেছেন, যখনই কোনো জাতি অনেক অন্যায় অবিচার করা শুরু করেছে, তখন তাদেরকে রক্ষা করার জন্য কোনো না কোনো নবী প্রেরণ করা হয়েছে। এবং আরবের অধিবাসীরা যখন মেয়েদের উপর অনেক অত্যাচার করত, কন্যা শিশু জীবন্ত পুঁতে ফেলত, তখন কিন্তু এই অবস্থা থেকে তাদের উত্তরণের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। এবং তিনি শুধু এই অবস্থার পরিবর্তনই করেননি, মেয়েদের অধিকারের বিষয়টা নিশ্চিত করেছিলেন, এবং নিজের জীবনেও কিন্তু তিনি সেটা প্রতিফলন করিয়েছেন। তার জীবনটা ফাতেমাময় হয়েছে, অর্থাৎ তিনি ফাতেমাকে এত স্নেহ করতেন, এবং সেটা অন্য মানুষদের জন্য, তার অন্য সাহাবীদের জন্য শিক্ষণীয় হয়ে গিয়েছিল। কিন্তু এই বিষয়টা এখন তো মোটেও সেরকম না। সেটাই তিনি বলেছেন যে, যদি আপনাদের প্রিয় নবী আপনাদের জিজ্ঞাসা করেন যে, তোমরা আমাদের শেখানো কি করলে? তাহলে আপনারা কি জবাব দিবেন? আহা! তিনি নাই বলিয়া আমাদের এই দুর্দশা, তবে আইসো ভগিনীগণ, আমরা সকলে সমস্বরে বলি, করিমা ববকশা এবার হালেমা, অর্থাৎ করিম অবশ্যই আমাদের কৃপা করবেন। সবকিছু যেন আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, যে আল্লাহ আমাদের দেখবেন বা দয়া করবেন, যেহেতু সাধনায় সিদ্ধি। আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করলে অবশ্যই তার করুণা লাভ করব। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি। অর্থাৎ আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। কারণ ঈশ্বরের কাছে কিন্তু আমরা কখনোই অপার্থিব স্নেহ মমতায় অর্ধেক হওয়ার কথা যেটা পিতার কাছে ছিল, ঈশ্বরের কাছে কিন্তু সেটা না, এবং মায়ের স্নেহও কিন্তু আমরা বঞ্চিত নই। সেটা যদি হতো, এরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইতো, পুত্র সেখানে ১০ মাস স্থান পাইবে, দুহিতা সেখানে ৫ মাস। অর্থাৎ ঈশ্বর যদি আমাদের প্রতি বৈষম্য করতেন, তাহলে
ছেলে যদি মায়ের পেটে ১০ মাস থাকতো, মেয়ে থাকতো ৫ মাস। অর্থাৎ ঈশ্বরের পক্ষ থেকে কিন্তু কোনো বঞ্চনা নেই এবং মায়ের স্নেহও নেই। তাহলে মায়ের দুধ যতটা ছেলের জন্য আসে, মেয়ের জন্যও কিন্তু অর্ধেক আসতো। সেই কথাটাই তিনি এখানে বলেছেন, পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয়, কন্যার জন্য তাহার অর্ধেক। সেরূপ তো নিয়ম নাই। অর্থাৎ আমরা জননীর স্নেহ মমতা ভ্রাতার সমানই ভোগ করি। মাতৃহৃদয়ে পক্ষপাতিত্ব নেই। অর্থাৎ মায়ের স্নেহে পক্ষপাতিত্ব নেই বললেই চলে। তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী? ঈশ্বর যে আমাদের প্রতি বৈষম্য করেন, আমাদের একটু কম দেওয়ার চেষ্টা করেন, সেটাও তো আমরা বলতে পারি না। তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নয়? তার মানে ঈশ্বর তো অবশ্যই মায়ের অপেক্ষাও অনেক বেশি মমতাবান, স্নেহবান। তিনি কেন আমাদেরকে বঞ্চিত করবেন? আমি এবার রন্ধন ও সূচিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি, তাহাতে আবার যেন কেহ মনে না করেন যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী। অর্থাৎ তিনি একটু ক্লিয়ার করে দিচ্ছেন যে আমি একটু আগে বলেছি মেয়েরা শুধু রান্না করতে শেখে বা সেলাই করতে শেখে। তার মানে এই না যে আমি এগুলোর বিরোধিতা করছি। বেগম রোকেয়া এগুলোর বিরোধিতা করছেন। কারণ জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্ন বস্ত্র, সুতরাং রন্ধন ও সেলাই অবশ্যই শিক্ষণীয়। যেহেতু এগুলো আমাদের একদম মৌলিক চাহিদার সাথে জড়িত, কাজেই অবশ্যই এগুলো শেখা দরকার। কিন্তু তাই বলে জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ করে রাখা যাবে না। স্বীকার করি যে শারীরিক দুর্বলতাবশত নারী জাতির অপর জাতির সাহায্যে নির্ভর করে, তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না। অর্থাৎ তিনি স্বীকার করছেন যে মেয়েরা তো শারীরিকভাবে দুর্বল। তো এই কারণে অনেক কাজেই পুরুষের উপরে নির্ভর করতে হয়। কিন্তু তার মানে এই না যে পুরুষ নিজেদের প্রভু মনে করবে। কারণ তিনি প্রকৃতির কিছু উদাহরণ দিয়েছেন যে প্রকৃতির প্রত্যেকেই কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে। প্রকৃতির একটা অংশ আরেকটা অংশের উপরে সাহায্যের জন্য নির্ভরশীল। যেমন ধরো তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়। অর্থাৎ বৃষ্টি হতে হলে মেঘ যেমন তৈরি হতে হয় এবং বৃষ্টিটাই তরুলতাকে বাঁচিয়ে রাখে, সেরূপ বৃষ্টি তৈরি হওয়ার জন্য, মেঘটা তৈরি হওয়ার জন্য কিন্তু ওই তরুলতার ভূমিকা আছে। জল বৃদ্ধির নিমিত্ত নদী বর্ষার সাহায্য পায়, মেঘ আবার নদীর নিকট ঋণী। মেঘ হচ্ছে নদী থেকেই তো তৈরি হয়, আবার জল বৃদ্ধির জন্য নদী আবার মেঘের নিকট ঋণী। কিন্তু তাহলে কি হচ্ছে? তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী? তরঙ্গিনী হচ্ছে নদী আর কাদম্বিনী মেঘ। যে একজন যে আরেকজনের উপর নির্ভর করছে, তার মানে কি একজন আরেকজনের স্বামী? তাহলে আমরা যদি পুরুষের উপরে নির্ভর করি, তাহলে পুরুষ কেন নিজেকে স্বামী বলে? এখানে একটু বলে রাখি, স্বামী কথাটার কিন্তু একটা অর্থ আছে, সেটা হচ্ছে প্রভু। যারা অনেক বেশি জ্ঞানী বা খুব সম্মানের চোখে দেখা হয়, তাদের বলা হয় স্বামী। তো এই যে স্বামীর আইডিয়াটা কিন্তু ওখান থেকেই এসেছে যে স্বামী হবে স্ত্রীর সবচেয়ে সম্মানের জায়গা, সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু প্রভু অর্থটাকেও কিন্তু এখানে ধারণ করা হয় এবং সেটাকেই বেগম রোকেয়া ফোকাস করতে চেয়েছেন। সে কেন প্রভু হতে চাইবে বা স্বামী হতে চাইবে? নির্ভরশীলতার জন্যই যদি স্বামী নাম দেওয়া হয়, তাহলে তো ওই মেঘ নদীর স্বামী হতো বা নদী মেঘের স্বামী হতো। এই স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহা দেখি। কেহ সূত্রধর, কেহ তন্তুবায় ইত্যাদি। অর্থাৎ সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষ, কেউ কাঠের কাজ করছে, যারা ছুতার তারা হচ্ছে সূত্রধর, তন্তুবায় হচ্ছে যিনি কাপড় বোনেন বা তাঁতি। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চাহেন। তো সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষ একজন আরেকজনের সাহায্য ছাড়া কিন্তু চলতে পারে না। কিন্তু তাই বলে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলবো, নাকি ব্যারিস্টারকে ডাক্তারের স্বামী? অর্থাৎ সাহায্য ছাড়া বা একজনের ভূমিকা ছাড়া সমাজের কোনো পেশাজীবী মানুষই কিন্তু চলতে পারে না। সেখানেও তো তাহলে স্বামিত্বের বা প্রভুত্বের বিষয় নেই। তাহলে একটা মেয়ে একটা ছেলের উপরে নির্ভরশীল হলে কেন সেখানে প্রভুত্ব আসবে বা ওই বিষয়টা প্রতিষ্ঠা করা হবে যে যেহেতু সে আমার উপর নির্ভরশীল, আমিই তার স্বামী। আমরা উত্তমার্ধ, তাহারা নিকৃষ্টার্ধ, আমরা অর্ধাঙ্গী, তাহারা অর্ধাঙ্গ। অবলার হাতেও সমাজের জীবনের মরণের কাঠি আছে, যেহেতু না জাগিলে সব ভারত ললনা, এই ভারত আর জাগিতে পারিবে না। প্রভূতের ভীরুতা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে, তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদূরদর্শী ভাতৃমহোদয় যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন। অর্থাৎ মেয়েরা যদি নিজেদের যত্ন নেয়, তাহলে কিন্তু একটা সুস্থ সবল জাতি গঠন হবে। তবে শুধু এই শারীরিক শক্তি বা দৈহিক আকৃতি, এটার দোহাই দিয়ে যেন পুরুষ নিজেদের শ্রেষ্ঠ বলে না মনে করেন যে
নারীরা দুর্বল, নারীরা সকল কাজ করতে পারবে না। তা আমরা যেহেতু পারবো, আমরা হচ্ছি শ্রেষ্ঠ। আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্যক সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়াছি। অর্থাৎ নারী জাতি যে পিছনে পড়ে আছে, তার মানে হচ্ছে যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে না তারা। সমনা সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? শৈশব আত্মনিন্দা শুনিতেছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক ব্যাটা ছেলে বলিয়া ব্যাটা ছেলেদের দোষ মাফ করিয়া অন্যায় প্রশংসা করি। এই তো ভুল। অর্থাৎ আমরাও যেরকম ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়েরা যে ছেলেরা এরকম করবেই, ওরকম করবেই। বা আরো অনেক বিষয় নিয়ে বলা হয়ে থাকে যে, "হ্যাঁ, তুমি মেয়ে, তুমি এই পর্যন্তই থাকো।" এই বিষয়গুলো যে আমরা মেনে নিচ্ছি এবং মেনে নিতে, নিতে আমরা পিছিয়ে পড়ছি, এটা হচ্ছে আমাদের ভুল। অর্থাৎ মেয়েদেরও কিছু সীমাবদ্ধতা আছে, কিছু ভুল আছে যে এই যে একটা অবনতি, নারী জাতি পিছিয়ে পড়ে যাচ্ছে, এর জন্য কিন্তু মেয়েদেরও কিছু সমস্যা আছে। এই সমস্যার দিকেই এবার তিনি আঙ্গুল তুলেছেন। আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ভিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাই না। অর্থাৎ তিনি বলছেন যে, "আমি মেয়েদের উন্নতি চাই, তাদের ভালো চাই।" তার মানে এই না যে আমি তাদের ঘর থেকে বের করে আনতে চাই, তাদের পর্দা থেকে বের করে আনতে চাই এবং মানসিক উন্নতি করতে হলে যে হিন্দুকে হিন্দুত্ব বা খ্রিস্টানকে খ্রিস্টানি ছেড়ে চলে আসতে হবে, মুসলমানকে ইসলাম ছেড়ে চলে আসতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে হলে যে, যে ধর্মে আছে, যে, যে সমাজ ব্যবস্থায় আছে সেখানে থেকেও এই দাসত্ব থেকে মুক্ত হতে পারে এবং এই মুক্ত হওয়ার প্রত্যাশাটাই কিন্তু তিনি করেছেন। সমাজের সবকিছু বন্ধন বা রীতিনীতি ভেঙে ফেলার কথা কিন্তু তিনি বলেননি। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাই বুঝিতে ও বুঝাইতে চাই। অর্থাৎ তিনি পর্দা প্রথার বিরুদ্ধে না, তিনি বলতে চাচ্ছেন যে আমরা উপযুক্ত শিক্ষার অভাবে পিছিয়ে আছি এবং এটাই তিনি বোঝাতে চাচ্ছেন। অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধহয় একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইতেছে, অতএব ললনাগণ দলে, দলে উপস্থিত হইয়া বিপাকী রাজকীয় কার্যক্ষেত্রে হইতে তাড়াইয়া দিয়া সেই পদগুলি অধিকার করিবেন। অর্থাৎ তিনি এবার পুরুষদের বলছেন যে আপনারা হয়তো ভাবছেন যে আমি একটা আন্দোলনের ডাক দিচ্ছি এবং মেয়েরা এবার দলে, দলে এসে আপনাদের জায়গাগুলো সব আ কেড়ে নিবে বা আপনাদের সরিয়ে আপনাদের পেশাগুলো ছিনিয়ে নিবে, সেরকম উদ্দেশ্য কিন্তু বেগম রোকেয়ার নেই। পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়েছি। ভারতে ভিক্ষু ও ধনবান এই ২ দল লোক অলস এবং ভদ্রমহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে। এবার তিনি মেয়েদের বিষয়ে বলেছেন যে, "এটা ঠিক যে পুরুষগণ হয়তো আমাদের শিক্ষার ব্যবস্থা করেনি। কিন্তু মেয়েদের সমস্যা কি? তারা তাদের যে দায়িত্ব সেটাও ঠিকমতো করে না। তাদের কর্তব্য অপেক্ষা কাজ করে কম। আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়াছে। অর্থাৎ মেয়েরা কিন্তু অলসও। চাইলেও নিজের শিক্ষার ব্যবস্থা নিজেরা করতে পারত। কিন্তু ওই যে কি দরকার? আমি তো ভালোই আছি। স্বামীর উপরে নির্ভর করে খাচ্ছি-দাচ্ছি, ঘুমাচ্ছি। তো এটা আর খারাপ থাকা কোথায়? এইটা হচ্ছে মেয়েদের সমস্যা যেটা পুরো জাতির উপর প্রভাব ফেলছিল। আমাদের হস্ত, পদ, মন, চক্ষু ইত্যাদির সদ্ব্যবহার করা হয় না। আমাদের যে একটা সুযোগ আছে, একটা ক্ষমতা আছে, আমরা চাইলে কিছু করতে পারি, সেটা আমরা ব্যবহার করি না। আমাদের সম্ভাবনাটা আমরা কাজে লাগাই না। ১০ জন রমণীরত্ন এক হইলে ইহার বিশেষত আপন, আপন অর্ধাঙ্গের নিন্দা এবং প্রশংসা করিয়া বাক্পটুতা দেখায় আবশ্যক হইলে কোন্দলও চলে। তো ১০ টা মেয়ে এক হলে কি করে? যে মাঝে, মাঝে ঝগড়াও করে এবং যেটা খুব কমন সেটা হচ্ছে স্বামীর পরনিন্দা করে। কার স্বামী তাকে কি অত্যাচার করছে, কি যন্ত্রণা দিচ্ছে, এইসব বিষয়েই তারা বেশি কথা বলে। তারা যে শিক্ষা নিয়ে কথা বলবে বা কিভাবে নিজের অবস্থার উন্নতি করা যায়, এই চিন্তা কিন্তু মেয়েদের ভিতরেও নাই। এই সমস্যাটাও কিন্তু মেয়েদের পিছিয়ে আনছে এবং যেটা তিনি আগেও বলেছেন যে, পুরুষরা শিক্ষার ব্যবস্থা করে নাই, এটা যেমন ঠিক, সেরকম মেয়েরাও নিজেরাও চায় না, এটাও ঠিক এবং এটাও একটা বড় সমস্যা। আশা করি এখন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে। অর্থাৎ তিনি একটু খোঁচা দিয়ে বলেছেন যে, যদি মেয়েদের এরকম অর্ধাঙ্গী বলা হয়, ছেলেদেরও এখন থেকে অর্ধাঙ্গ বলা হোক। অনেক বড় একটা প্রবন্ধ, কিন্তু আমি তোমাদের জন্য খুব সংক্ষেপে কিছু পয়েন্ট বের করেছি যে এত বড় প্রবন্ধকে যদি আমরা সংক্ষেপ করি তাহলে তার মূল ভাবটাকে কিভাবে প্রকাশ করা যায় বা বেগম রোকেয়া আসলে কি বলতে চেয়েছেন? সেই প্রধান বিষয়গুলো হচ্ছে
পর্দা প্রথা নিয়ে তার বিদ্বেষ নেই, যেটা তিনি ১ম এ এবং মাঝখানেও ক্লিয়ার করেছেন যে তিনি আসলে নারীদের ঘর থেকে শুধু বের করতে চান না, পর্দার বাইরে নিয়ে আসতে চান না। সেটা তিনি চাচ্ছেন যে মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে। পর্দা প্রথা নিয়ে তার কোনো কথা নেই। মানসিক দাসত্ব দূর করার কথা বলেছেন, এটাই হচ্ছে সেটার ২য় পয়েন্ট, যে তার এই প্রবন্ধের মূল ভাবটা কিন্তু এইটাই, অনেক অংশ জুড়ে এটাই বলেছেন যে মেয়েদের মানসিক দাসত্ব দূর করতে হবে। যে ভিতরে যাতে চিন্তা জাগ্রত হয় যে আমারও একটা অধিকার আছে, এবং শুধু অধিকার নয়, আমার কর্তব্যও আছে। স্বামীর প্রতি, সংসারের প্রতি এবং সমাজের প্রতি একটা কর্তব্য আছে। এই কর্তব্য পালন করার জন্য যখন একটা মেয়ে চিন্তা করবে, তখন তার মানসিক দাসত্ব মুক্ত হবে। দেবীর সম্মান নয়, মানুষ হিসেবে মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেছেন। অর্থাৎ নারীকে শুধু আমরা শব্দ দিয়ে, সাহিত্য দিয়ে সমাজের উঁচু আসনে বসিয়েছি, এটা একেবারেই কাজের না। আমরা যাতে মানুষ হিসেবে নারীকে সমান মর্যাদা দিতে পারি, সেটাই তিনি বলতে চেয়েছেন। নারীদের যোগ্যতা বৃদ্ধির কথা বলেছেন। নারীদের এটা নিজেদের প্রচেষ্টা হতে হবে। নিজে থেকে যাতে যোগ্য হওয়ার চেষ্টা থাকে। সম্পদ এবং ভালোবাসার সুষম বন্টনের কথা বলেছেন। এটা তোমাদের ব্যাখ্যা করেছি আগেই, যে শুধু বস্তুগত বিষয় নয়, যে জিনিসগুলো অপার্থিব, যেমন স্নেহ মমতা, সেগুলোও যেন মেয়েদের প্রতি সমান দেওয়া হয়, এটাও তিনি বলতে চেয়েছেন, এবং নারীদের জ্ঞান চর্চার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সর্বোপরি নারীরা যাতে শিক্ষিত হতে পারে এবং নিজে থেকে চেষ্টা করে, পড়াশোনা করে, এই বিষয়টাই ছিল তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যর জন্যই আসলে তিনি এত কিছু বলেছেন। নারীরা যখন জ্ঞান চর্চা করবে, তখন খুব স্বাভাবিকভাবেই আর নারীদের নিয়ে এই যে স্ত্রী জাতির অবনতি, অর্ধাঙ্গী, বা তিনি যত বিষয়ে কথা বলতে চেয়েছেন, এই কথাগুলো বলার আর প্রয়োজন হবে না। এই কারণেই তিনি বারবার বলেই গেছেন এবং বলেই গেছেন। আশা করি প্রবন্ধটা কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থেকো।